আসসালামু আলাইকুম। ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড নিউট্রিশনের 405 কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই আছো। আমরা রিপোর্ট রাইটিং পড়ছিলাম। বিগত 4টা ক্লাসে আমরা রিপোর্ট রাইটিং এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। এরই ধারাবাহিকতায় আজকের ক্লাসে বিগত ক্লাসের পরের অংশগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আজকের ক্লাস শুরু করি। বিগত ক্লাসগুলো থেকে আমরা ইতোমধ্যেই জেনে গিয়েছি যে রিসার্চ রিপোর্টের 3টা প্রধান অংশ থাকে: প্রিলিমিনারি সেকশন, বডি অফ দ্য রিপোর্ট এবং রেফারেন্স সেকশন। আজকের ক্লাসে বডি অফ দ্য রিপোর্টের লিমিটেশনস নিয়ে আলোচনা করবে, অর্থাৎ রিপোর্টের বডি অংশে কিভাবে লিমিটেশনস সম্পর্কে লিখতে হয় সেই বিষয়গুলো আমরা জানব। একটা বিষয় মনে রাখতে হবে, প্রত্যেকটা স্টাডিতেই কিছু লিমিটেশনস থাকে। এখন আসা যাক আসলে লিমিটেশনস বলতে আমরা কি বুঝি। কোন একটা গবেষণার ফাইন্ডিংসকে প্রভাবিত করতে পারে এরকম কিছু বিষয় বা বৈশিষ্ট্য যেটা গবেষণার নকশা বা ডিজাইনের সাথে সম্পর্কিত, সেটাকেই আমরা সহজ ভাষায় লিমিটেশনস বলতে পারি। বা অন্য কোন আরেক ভাষায় যদি বলি যে যখন আমরা গবেষণা করতে যাই তখন আমাদের পারিপার্শ্বিক যে জায়গাগুলো থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করি, সেই তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে তথ্যকে প্রভাবিত করতে পারে এরকম কিছু বিষয়দিকে আমরা লিমিটেশন আখ্যা দিতে পারি। এখানে লিমিটেশনসের কিছু এক্সাম্পল দেখানো হয়েছে। উল্লেখযোগ্য এক্সাম্পলগুলোর মধ্যে যে স্যাম্পলিং কালেকশনে কিছু প্রবলেম হতে পারে, বাইরের কিছু ফ্যাক্টরস যেগুলো অনিয়ন্ত্রিত থাকে সেগুলো প্রভাবিত করতে পারে। এছাড়া রিসার্চ ডিজাইন এবং টেকনিকে কিছু ফল্ট থাকতে পারে, খুব মাইনর ফল্ট, ডেফিনেটলি মাইনর হতে হবে। এগুলো যদি মেজর ফল্ট হয় তাহলে গবেষণাটা গ্রহণযোগ্য হবে না। এছাড়া মেজারিং ইনস্ট্রুমেন্টের ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটির ক্ষেত্রে কিছু মাইনর লিমিটেশনস থাকতে পারে। এইগুলোই প্রধানত লিমিটেশনসের অংশ। লিমিটেশনসের উদ্দেশ্য হলো গবেষণা কাজের যে দুর্বল দিকটা আছে সেটাকে ফোকাস করা। যে কোনো রিসার্চ স্টাডিতে বিভিন্ন কারণে লিমিটেশনস আসতে পারে বা থাকতে পারে, এটাকে যথাযথভাবে উপস্থাপন করা অত্যন্ত জরুরি। প্রধানত লিমিটেশনসগুলো উপস্থাপনের মাধ্যমে গবেষক তার অনেস্টিকে, ট্রান্সপারেন্সিকে ফোকাস করে থাকেন। এছাড়াও গবেষণার যে রেজাল্টের সীমাবদ্ধতাগুলো আছে সেটাও যথাযথভাবে উপস্থাপিত হয়। লিমিটেশনের এলিমেন্টসগুলোকে যদি আমরা ভাগ করি, প্রধানত দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মেথোডোলজিক্যাল লিমিটেশনস, আর একটা হচ্ছে রিসার্চারের সাথে রিলেটেড বা রিসার্চার সম্পর্কিত যে লিমিটেশনস সেগুলো। মেথোডোলজিক্যাল লিমিটেশনস বলতে সাধারণত পদ্ধতিগত যে লিমিটেশনসগুলো সেগুলোই বোঝায়, যেমন স্যাম্পল সাইজ, ডাটা অ্যানালাইসিস পদ্ধতি, ডাটা ব্যবহার, ডাটা কালেকশন ইত্যাদি। রিসার্চারের সাথে সম্পর্কিত যে লিমিটেশনসগুলো সেগুলো সাধারণত রিসার্চার বা গবেষকের সমস্যার জনিত কারণে হয়ে থাকে, যেমন ডকুমেন্টেশন প্রবলেম হতে পারে। এছাড়া ডাটা কালেকশনের সময় যাদের কাছ থেকে ডাটা নেওয়া হচ্ছে সেখানে প্রপারলি না যাওয়া, সেক্ষেত্রে লিমিটেশনস থাকতে পারে। অর্গানাইজেশনগত লিমিটেশনস থাকতে পারে। এছাড়া কারো প্রতি হয়তো বায়াসনেসের কারণে ডাটার কিছু লিমিটেশনস আসতে পারে। এই ধরনের লিমিটেশনসগুলো সাধারণত গবেষক বা যিনি তথ্য সংগ্রহ করেন তার সাথে সম্পর্কিত লিমিটেশন। প্রায় সব গবেষকদেরই কিছু কমন লিমিটেশনস থাকে, যেমন লিমিটেড অ্যাক্সেস টু ইনফরমেশন, টাইম লিমিটস, কনফ্লিক্ট অন বেসড ভিউজ অ্যান্ড পার্সোনাল ইস্যুস, স্ট্রং রিজিওনাল ফোকাস, ডাটা অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল লিমিটেশনস ইত্যাদি। একাডেমিক রিসার্চ পেপারে এই সেকশনটা অর্থাৎ লিমিটেশন সেকশনটা লেখার জন্য কিছু স্ট্রিক্ট রুলস ফলো করা হয়ে থাকে, যেটা তোমাদের গবেষণা পত্রকে অনেক বেশি জাস্টিফাই করবে এবং এর
উইকনেসগুলোকে প্রপারলি এক্সপ্লেন করতে হেল্পফুল রোল প্লে করবে। একটা ওয়েল স্ট্রাকচার্ড লিমিটেশন সেকশনটা ফরম্যাট করার জন্য কিছু বেসিক স্টেপ নিতে হয়, যেটা এখানে বর্ণিত হয়েছে। প্রথমেই রিসার্চের লিমিটেশনসগুলো আইডেন্টিফাই করতে হবে এবং ফর্মাল স্টেটমেন্টের মাধ্যমে এই লিমিটেশনসগুলো উপস্থাপিত হবে। সমস্যাগুলোর প্রকৃতি এবং গভীরতা ব্যাখ্যা করতে হবে এবং ভবিষ্যতে এগুলো কিভাবে ওভারকাম করা যায় এটাও এখানে সাজেস্ট করতে হবে। একটা একাডেমিক পেপারে রিসার্চ লিমিটেশনস যখন উপস্থাপন করা হবে তখন কতগুলো পয়েন্ট খেয়াল রাখতে হবে। উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে রিসার্চের অবজেক্টিভ এবং এইমস, ডাটা কালেকশন মেথড, স্যাম্পল সাইজ, ল্যাক অফ প্রিভিয়াস স্টাডিজ, অর্থাৎ যে এরিয়াটা চুজ করা হয়েছে গবেষণার জন্য সেই এরিয়াতে পূর্ববর্তী গবেষণা বা পূর্ববর্তী স্টাডির অভাব সেটা উল্লেখ করতে হবে বা বিবেচনা করতে হবে। ডিসকাশনের স্কোপগুলো খেয়াল করতে হবে। এবার আসি আমরা লিমিটেশনসগুলোকে কিভাবে এক্সপ্রেস করব। এটা অবশ্যই ক্লিয়ারলি ডিফাইন করতে হবে, ডিসক্রাইব করতে হবে, যেটা আমাদের গবেষণার কাজটাকে আরো বেশি শক্তিশালী করতে পারে। আমি আগের স্লাইডেও দেখিয়েছি লিমিটেশনসের লেখার কিছু ভাষা, এবং এখানে একটা এক্সাম্পল দেখিয়েছি, যেমন our study has some limitations within ... second, third, last but not least, এই যে প্যারাটা দেখিয়েছি এটা যদি একটু তোমরা মনোযোগের সাথে পড়ো তাহলে বুঝতে পারবা আসলে লিমিটেশনটা কিভাবে এক্সপ্রেস করতে হয়। লিমিটেশনসের পরের অংশ হচ্ছে রেকমেন্ডেশন। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। রেকমেন্ডেশন লেখার সময় খেয়াল করতে হবে এটা যেন ব্রিফ হয়, ক্লিয়ার হয় এবং প্রিসাইজ হয়। রেকমেন্ডেশনটা সবসময় গবেষণার স্টাডি যে ফাইন্ডিংস এবং কনক্লুশন এটার উপর নির্ভর করে প্রণীত হবে। এছাড়াও এটা স্পেসিফিক এবং জেনারেল বোথ ফরম্যাটেই রেকমেন্ড করতে হবে। ফার্দার স্টাডির জন্য এখানে রেকমেন্ডেশন থাকবে, নন টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। এছাড়াও রেকমেন্ডেশনটা অবশ্যই লজিক্যাল, রিলেভেন্ট এবং ফিজিবল হতে হবে। আমরা এখানে রেকমেন্ডেশন সেকশনের একটা উদাহরণ দেখতে পাচ্ছি। এই এক্সাম্পলটা লক্ষ্য করলে দেখা যায় এখানে রেকমেন্ডেশন লেখার সময় রিসার্চ প্রবলেম পারপাসটা জাস্টিফাই করা হয়েছে এবং সেটার আলোকে কিছু কথাবার্তা লেখা হয়েছে এবং এইভাবেই শুরু করতে হবে। শুরুর জায়গায় অবশ্যই আমার রিসার্চের রিপোর্টের সাথে রিলেভেন্ট বিষয়গুলো পুনরায় খুব শর্ট ফর্মে আলোচিত হবে। খেয়াল করো পরের অংশে বুলেট ফর্মে উপস্থাপন করা হয়েছে এবং রেকমেন্ডেশনগুলো সবসময় বুলেট ফর্মে দেওয়া ভালো। এটা থেকে স্পেসিফিক ভাবে খুব সহজে উপস্থাপন করা যায় এবং বুঝতেও সুবিধা হয়। আমরা এখন কনক্লুশন সম্পর্কে জানব। কনক্লুশনটা রিসার্চ রিপোর্টের ফাইনাল পার্ট। এই অংশে গবেষক তার গবেষণা থেকে প্রাপ্ত যে ফাইন্ডিংস থাকে অথবা ফলাফল থাকে সেটাই এখানে ইন্টারপ্রেট করে থাকেন। এটা বলা যায় রিসার্চ রিপোর্টের যে বডি অংশ থাকে সেই বডি অংশের লাস্ট প্যারাগ্রাফ, যেখানে পুরা কাজের সামারিটা বর্ণিত থাকে এবং ফিউচার যে কাজ করা যেতে পারে সেটার একটা প্রেডিকশন দেওয়া থাকে। একটা ভালো কনক্লুশনের প্রধান তিনটা পার্ট থাকে, একটা সামারি, দ্বিতীয় হচ্ছে পজিশন, থার্ড অংশ হচ্ছে ভ্যালু। সামারি অংশের শুরুতেই একটা জেনারেল ওপেনিং স্টেটমেন্ট থাকে এবং এর ধারাবাহিকতায় প্রধান পয়েন্টগুলোর উপর একটা ব্রিফ সামারি থাকে। সেকেন্ড হলো পজিশন অংশে থিসিস স্টেটমেন্টটা রিভিজিটেড হয়। শেষ অংশে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনস এবং ফার্দার রিসার্চের টপিকস সম্পর্কে লেখা থাকে। একটা রিসার্চ পেপারের জন্য ওয়েল ফরম্যাটেড কনক্লুশন লেখার জন্য 5টা কৌশল এখানে আলোচনা করা হয়েছে। কৌশলগুলো হলো, প্রথমত জেনারেল স্টেটমেন্ট দিয়ে ওপেন করতে হবে, অর্থাৎ প্রথম শুরুই করতে হবে একটা জেনারেল স্টেটমেন্ট দিয়ে। সেকেন্ডলি পুরা রিসার্চ পেপারে প্রজেক্টে যে পয়েন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ মেজর পয়েন্টগুলো সম্পর্কে এখানে
নিয়ে আসতে হবে আলোচনায়। এইখান থেকে যে ফাইন্ডিংস গুলো পাওয়া গেছে সেই ব্যাপারে কিছু স্টেটমেন্ট এখানে দিতে হবে। একটা বিপরীত মতামত যুক্ত করে থিসিসের বিবৃতিটা পুনরায় উল্লেখ করতে হবে। রিসার্চ ফাইন্ডিংস এর ব্যবহারিক মান সম্পর্কে আলোচনা করতে হবে। এছাড়া ভবিষ্যৎ গবেষণার যে সুযোগ আছে সেটা একটা রূপরেখা দিতে হবে। একটা ভালো গবেষণার কনক্লুশন লিখতে হলে কি করা উচিত এবং কি করা উচিত না সেটাই ছকে দেখানো হয়েছে। কনক্লুশন লেখার সময় যে বিষয়গুলো পরিহার করতে হবে সেটা আমরা লাল কালিতে ক্রস চিহ্ন দিয়ে দেখিয়েছি, যেমন ইন কনক্লুশন, ইন সামারি, ইন ক্লোজিং। অন্যদিকে অ্যাজ দ্য রিসার্চ হ্যাজ ডেমনস্ট্রেটেড, টু রিভিউ, উই ক্যান সি অথবা ইট ইজ ক্লিয়ার, এই ফরম্যাটগুলো ব্যবহার করা যায়। রিসার্চ রিপোর্টটা লেখার সময় পুরা পেপার জুড়েই বা রিপোর্ট জুড়েই রাইটিং টোনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলটা পড়লে নিশ্চয়ই বুঝতে পারবে টোনটা কি ধরনের হওয়া উচিত। এই স্লাইডে আমি কারেক্ট ফর্মটা উপস্থাপন করার জন্য সবুজ রঙের টিক চিহ্ন ব্যবহার করেছি এবং যে লাল কালি দিয়ে ক্রস চিহ্ন দেখানো হয়েছে সেটাতে আসলে বোঝানো হয়েছে ওই ফরম্যাটটা ব্যবহার না করাই উত্তম। এখানে কনক্লুশনটা কিভাবে লিখতে হয় সেটার একটা এক্সাম্পল দেখানো হয়েছে। তোমরা এটা মনোযোগ দিয়ে পড়লে তোমরা কনক্লুশন সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে বলে আমি আশা করি। একটা রিসার্চ রিপোর্টের বডি অংশের শেষ অংশটা হচ্ছে কনক্লুশন। কনক্লুশনের মাধ্যমে আমরা আজকের ক্লাসটাও শেষ করতে যাচ্ছি। আগামী ক্লাসে রিসার্চ রিপোর্টের পরবর্তী অংশগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।